প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিতের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের কণিকের লেকচার নাম্বার হচ্ছে 17। আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি, হ্যাঁ। এবং উপবৃত্তের আমাদের হচ্ছে আজকে 8তম ক্লাস যতটুকু মনে হয়। তো আজকে আমরা উপবৃত্তটা শেষ করব বলে মনে করছি, অর্থাৎ উপবৃত্তে যে কিছু ম্যাথ আছে সেটা করিয়ে আমরা আসলে এটা সমাপ্ত ঘোষণা করব। উপবৃত্তের ক্লাসটা কিন্তু আরও একটা অধ্যায় আছে অধিবৃত্ত, সেটা আমরা পরে করব অবশ্যই, হ্যাঁ। তো আজকে আমরা সেই উপবৃত্তে কিছু ম্যাথ করেই আজকে ক্লাসটা শেষ করব, ওকে। এবং আশা করছি যে তোমরা ঠিক মতো পড়াশোনা করছো এবং ধৈর্য সহকারে পড়ছো। যদিও এটা লেকচারটা লেন্দি, তোমাদের কিন্তু ধৈর্য সহকারে পড়তে হবে, থিওরিটা ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। তো ম্যাথ তো তোমরা পারবেই, ম্যাথ তোমাদের জন্য কোনো বিষয় না থিওরিটা বুঝতে পারলে। তা আমরা তারপরেও কিছু ম্যাথ করিয়ে দিতে হয়, এই জন্য আমরা আজকে কিছু ম্যাথ করাবো, ডিফারেন্ট টাইপের কিছু ম্যাথ একটা একটা করে দিলে তোমাদের হয়ে যাবে। আচ্ছা, আসো আমরা ম্যাথ করি কিছু। সেটা হলো 8-এর গত ক্লাসে আমরা 8 করিয়েছিলাম, সর্বশেষ ম্যাথটা ছিল 8 গত ক্লাসের। তো আজকে 8-এর কিছু ম্যাথ করব। 8-এর ম্যাথে হচ্ছে অন্য টাইপের কিছু ম্যাথ আছে। স্পর্শক, অর্থাৎ কোনো রেখা কোনো উপবৃত্তকে স্পর্শ করলে কি ঘটনাগুলো ঘটে বা এই রিলেটেড কিছু আমরা ম্যাথ করব, ওকে। যদি আমরা এই রিলেটেড থিওরিটা বলেছিলাম, সর্বশেষ থিওরিটা আমাদের এরকমই ছিল অনেকটা, না সর্বশেষে আগের লেকচারটা ছিল এরকম রিলেটেডই, ঠিক আছে, স্পর্শ সংবলিত ছিল। আচ্ছা, এখন খেয়াল করে দেখো 8-এর 2 নম্বরটা করো। 8-এর 2 নম্বর পারলে মোটামুটি সব কিছুই আমরা পারবো। তাহলে দেখো 8-এর 2 নম্বরে বলেছে যে প্রমাণ করো যে y = x-5 সরলরেখাটিকে উপবৃত্তকে স্পর্শ করে, দেখাতে বলেছে, এবং স্পর্শ বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, এখানে আমরা 6.2 এর 8-এর 2 নম্বরে আসি। 6.2 এর 8-এর 2, ঠিক আছে, 8-এর 2 এখানে কি দেয়া আছে দেখো। এখানে দেয়া আছে আমাদের দেয়া আছে হচ্ছে y = x-5, ঠিক আছে, একটা সরলরেখা ধরলাম হচ্ছে এটাকে L1 নাম, L দিলাম, L সরলরেখা। আর একটা হচ্ছে এলিপস, একটা ইকুয়েশন দেওয়া আছে এলিপসের, E ফর এলিপস দিলাম। ইকুয়েশনটা হচ্ছে কত, সেটা হচ্ছে 9x², সেটা হচ্ছে কত 9x² প্লাস 16 কত y², ঠিক আছে। এটা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। কোশ্চেনটা হচ্ছে যে দেখো, কোশ্চেনটা বলেছে এরকম যে দেখাও যে এই রেখাটি উপবৃত্তকে স্পর্শ করে। আমি তোমাদের যে থিওরি বলেছিলাম, যে মানে কত নম্বর লেকচারে ঠিক মনে নেই এক্স্যাক্টলি, বা কোন একটা লেকচারে বলেছিলাম, সেটা হচ্ছে এরকম যে কোন একটা রেখা যদি কোন একটা উপবৃত্তকে স্পর্শ করে তাহলে শর্তটা কি ছিল, শর্তটা কিন্তু ছিল c ± হচ্ছে কত b² প্লাস a² m², রাইট। তাহলে এখানে c কত, c হচ্ছে -5, b কত, b হচ্ছে b আর কি এটাকে আর এটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশন নিয়ে আসতে হবে। এটা আমি ভুল বলেছি, সেটা মনে হয় কত আসছে, সেটা আছে হচ্ছে আমাদের 144, রাইট, 144, সেটা আছে 144। এটা হলো 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে এখান থেকে স্ট্যান্ডার্ড ইকুয়েশন এ বের করব, বি বের করব, মানগুলো m হচ্ছে এখানে ঢাল, x এর মানে এখানে 1, যেটা x এর সহগ যেটা 1, মানটা বসিয়ে দেখবো যদি -5 আসে, অর্থাৎ c এর মান যে -5, এখানে -5 আসে, তাহলে বুঝতে হবে যে এই সরলরেখার উপরে স্পর্শ করেছে। বাট এটা আমরা এভাবে করব না, ঠিক আছে, আমরা একদম বলেছি থিওরি বেসড করব আমরা, ওকে। আমরা স্টেটমেন্ট দিয়েও কেউ করলে আমি তো আমরা মার্কস দেবো, কিন্তু আমি আগে বলেছি। তো আমরা একটু থিওরিটা অ্যাপ্লাই করে করব। কীভাবে থিওরিটা, প্রথমে আমি ধরে নিব যে এই রেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করেনি, কি করেছে, ছেদ করেছে। আচ্ছা, তাহলে যদি ছেদ করে তাহলে আমরা কয়টা ছেদবিন্দু পাবো, অবশ্যই 2টা ছেদবিন্দু পাবো। তাহলে ওই ছেদবিন্দু যদি স্থানাঙ্ক যদি বের করতে চাই কি করতে হবে, যে এক্স 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে সলভ করতে হবে। সলভ করে দেখবো যে এক্স এর ওয়াই এর দ্বিঘাত সমীকরণ আসবে একটা, ওইখান থেকে সলভ করলে এক্স এর, যদি এক্স এর জন্য সলভ করি অর্থাৎ এক্স এর দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে এক্স এর 2টা মান পাবো। ওই 2টা মান অবশ্যই 2টা ছেদবিন্দুর ভুজকে নির্দেশ করবে। তারপরে ওই 2টা মান আবার 1 নম্বর সমীকরণে বসালে করসপন্ডিং ওয়াইগুলা পাবো। তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সম্পর্ক কনস্ট্রাক্ট করা, রাইট, প্রথমত। তাহলে আমরা করলাম কি, এই রেখাকে ধরে নিলাম যে এই রেখাটি এই উপবৃত্তকে ছেদ করেছে। তারপর আমরা স্পর্শের কন্ডিশন আসব। যদি স্পর্শ করেই থাকে তাহলে দেখবো যে ওই দ্বিঘাত সমীকরণ যেটা আসবে তার এক্স এর মান দেখবো যে রিপিটেড আসছে। আমি আবারও বলি, যদি এই রেখাটি এই উপবৃত্তকে স্পর্শ করে তাহলে সলভ করতে গিয়ে যে দ্বিঘাত সমীকরণ আসবে, অর্থাৎ ইকুয়েশন সলভ করতে গিয়ে যে দ্বিঘাত সমীকরণ আসবে, সেখানে এক্স এর দ্বিঘাত সমীকরণের যে মূল দুটা পাওয়া যাবে সেটা রিপিটেড, একই রকম মান। তাহলে বুঝতে পারবে যে আমরা কি
এই রেখাটি উপবৃত্তকে স্পর্শ করে, যেটা আমি তোমাদের থিওরিতে বলেছিলাম অনেকে। তাহলে আমরা করলাম কি 1 ও 2 নং হতে পারে, এটা সলভ করবো, ঠিক আছে। বলবো যে 1 এবং 2 নং হতে পাই, কত হবে দেখো তো, 1 ও 2 নং হতে পাই আমরা, অর্থাৎ y এর মান আমরা কততে বসাই, 2 এ বসিয়ে দিই। সেটা হচ্ছে তাহলে কত আসবে, হচ্ছে 9x² প্লাস 16 y হচ্ছে x মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 144। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 9x² প্লাস 16 তো থাকলোই, x² মাইনাস হচ্ছে কত আসবে 25, না স্যার 10 আসবে, 10x, আর এটা আসবে কত 25 না, আর এটা আসবে 144 আসবে, 144ই থাকবে। আর এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি হচ্ছে 9x² প্লাস 16x² মাইনাস 160x না, এখানে কত আসে 25 ইন্টু 16 কত হবে, 25 ইন্টু 16 হচ্ছে এখানে 2 দিয়ে দিলে 16 দুগুণে 32, 320, আর কত আসে 0 6 কত হবে 5 3 8 8 না 8, হ্যাঁ, তাহলে 400, এখানে কত আসছে 400, আর এখানে হচ্ছে 144, ওকে 144। তাহলে এখানে কত আসবে, সেটা 9x² 16x² মানে হচ্ছে 25x², আর মাইনাস 160x, আর এখানে কত আসবে বিয়োগ করলে 6 5, তার মানে হচ্ছে 5, আর হচ্ছে 2, তার মানে 256 ইজ ইকুয়াল টু 0, 256 না, ইকুয়াল টু 0 আসছে। এখন খেয়াল করে দেখি, এই যে আমার x এর একটা দ্বিঘাত সম্পর্ক চলে আসছে না। আচ্ছা, এখন আমি যদি এটাকে সলভ করি সে, এবং x সলভ করতে গিয়ে যদি x এর দুইটা ভিন্ন ভিন্ন মান আসে, ধরলাম ভিন্ন ভিন্ন মান আসলো, তাহলে বুঝতে হবে এই রেখাটি এই উপবৃত্তকে ছেদ মানে স্পর্শ করেনি, কি করেছে, ছেদ করেছে। আমি আবারও বলছি, যদি x এর দুইটা মান এখানে সলভ করতে গিয়ে x এর দুইটা মান পাবো, দুইটা মান যদি ভিন্ন ভিন্ন আসে, তাহলে বুঝতে হবে এটা এই সরলরেখাটি এই উপবৃত্তকে কি করেছে, স্পর্শ করেনি, কি করেছে, ছেদ করেছে। ছেদ করলে ভিন্ন ভিন্ন মান পাবো x এর। বাট যদি স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই দেখবে এই যে x এর যে মান পাবো সেটা রিপিটেড একই রকম মান আসবে, অর্থাৎ দুইটা মানই x এর যে দুইটা মান একই রকম আসবে। তাই সেটাই রিপ্রেজেন্ট করে আমাদের কি, অর্থাৎ মূল দুইটা সেম আসবে, আর মূল দুইটা সেম মান নিশ্চয়ক মান অবশ্যই আমার 0, ঠিক আছে। তাহলে ওইটাই রিপ্রেজেন্ট করে যে আমার কি, যে এই রেখাটি এই উপবৃত্তকে স্পর্শ করেছে। তাহলে সেটাই করব। দেখো যেহেতু আমাকে বলে দিয়েছে, তাহলে আমরা একটা হোল স্কোয়ার ফর্ম করার চেষ্টা করি। তো 5x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এটা এ বি ফর্মে নিয়ে আসতে হবে, 2 ইন্টু এ ইন্টু বি, এ হচ্ছে কত 5x, বি কত হওয়া উচিত 5 দুগুণে 10, তাহলে এখানে হচ্ছে 16, আর দেখো এটা 16 বর্গ হচ্ছে মনে হয় তোমার 256 হবে, সরি 16 বর্গ হচ্ছে তোমার কত আসবে 256ই আসবে। তাহলে এখানটা আমরা লিখতে পাচ্ছি কত, সেটা হচ্ছে লিখতে পাচ্ছি 5x মাইনাস 16 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে কত আসবে হচ্ছে দেখো, এখানে আমার x এর মান আসবে হচ্ছে কত 16/5, দুইটা একই মান আসছে দেখো 16/5, কারণ এখানে দুইটা উৎপাদক আছে কিন্তু গুণ আকারে, সে দুইটার জন্য দেখো একই রকম মান আসছে দুইটা। তাহলে এটাই তোমাকে কি বলবে, এটাই আমার ইন্ডিকেট করে কি যে এই রেখাটি উপবৃত্তকে স্পর্শ করে। তোমার লাস্টের একটা লাইন লিখে দিতে হবে, এখানে স্টেটমেন্ট লিখে দিতে হবে, তোমরা লিখে নাও। সেটা হচ্ছে যেহেতু বলবা যে যেহেতু x এর মান, x এর দুটি মান একই রকম, ঠিক আছে, বা ঠিক আছে অর্থাৎ রিপিটেড, ঠিক আছে, বা পুনরাবৃত্তি ঘটেছে, একই মান পুনরাবৃত্তি ঘটেছে, দুটা মানই পুনরাবৃত্তি ঘটেছে, তাহলে কি হবে, সুতরাং 1 নং রেখাটি 2 নং উপবৃত্তকে স্পর্শ করবে, ঠিক আছে, 1 নং রেখাটি 2 নং উপবৃত্তকে স্পর্শ করবে, এটা তোমরা একটু লিখে নিবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলেছে কি স্পর্শ বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। স্পর্শ বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে, ইজি একদম। সেটা কি করবো, এই যে x এর এক মান 2 নং সমীকরণে বসিয়ে দিলেই তো স্পর্শ বিন্দুটির স্থানাঙ্ক পেয়ে যাব, ঠিক আছে না বিষয়টা। তাহলে হচ্ছে আমার 1 নং থেকে আমরা কি পাই, 1 নং থেকে পাই হচ্ছে আমার y ইজ ইকুয়াল টু x এর মান কত, x এর মান হচ্ছে আমার 16 আপন হচ্ছে কত 5 মাইনাস হচ্ছে কত, তাহলে আমাদের 25 না, 25, তাহলে মানে হচ্ছে মাইনাস 9/5। তাহলে স্পর্শবিন্দুটা কত, স্পর্শবিন্দুটা হচ্ছে আমাদের এরকম, সেটা হচ্ছে 16/5 মাইনাস 9/5, ওকে, ঠিক আছে, 9/5। এই হলো আমাদের হচ্ছে মোটামুটিভাবে
কনসেপ্টগুলো, যে এই টাইপের ম্যাথ আমরা আশা করি পারবো। তাহলে এই ম্যাথে কী পারবে দেখো, এই ম্যাথের হচ্ছে আর একটা ম্যাথ আছে 8 হচ্ছে 3 পারবে আশা করি। বলেছি এত রেখাটা একটু স্পর্শ করলে সিএন মান কত, একদম ইজি, তোমরা এই স্টেটমেন্ট দিয়েও করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই, এক লাইনে হয়ে যাবে, তোমাদের বেশিক্ষণ লাগবে না, কয়েক লাইনের মধ্যে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এই রিলেটেড আশা করি তোমরা পারবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি একটু ডিফারেন্ট টাইপের ম্যাথে। ওকে, ডিফারেন্ট টাইপের কীভাবে আছে সেটা হচ্ছে দেখো, 9-এর কিছু ডিফারেন্ট টাইপের ম্যাথ আছে, হ্যাঁ, ইন্টারেস্টিং কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমরা একটু করব। ওকে, দেখো 9-এর 1 নম্বর ম্যাথটা একটু তোমরা দেখতে পারো। 9-এর 1 আমি একটু মুছে ফেলি, আমাদের কাজ হয়ে গেছে। ওকে, আমাদের হয়ে গেছে। দেখো 9-এর 1 নম্বরে কি বলেছে, বলেছে যে কোনো উপবৃত্তের একটি ফোকাস ও এর অনুরূপ নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 16। আবার বলি, কোনো একটি উপবৃত্তের হচ্ছে তোমার একটি ফোকাস ও এর অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব দেওয়া আছে 16 এবং এর উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 3/5। তাহলে উপবৃত্তের অক্ষদ্বয় দৈর্ঘ্য নির্ণয় করো এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো কোশ্চেনটা, ঠিক আছে? তাহলে আমাদের যেটা ইনফরমেশন দেওয়া আছে এটা হচ্ছে 9-এর 1। এখানে আমাদের কিছু বলেনি যে বৃহতাক্ষ কত, ক্ষুদ্রাক্ষ কত, ঠিক আছে, কি রকম কোন বরাবর, এটা কিছু বলেনি। তাহলে আমরা আদর্শ ইকুয়েশন দিয়েই করবো কিন্তু, ঠিক আছে, এটা আমরা অবশ্যই আমাদের আদর্শ ইকুয়েশন ধরে নিতে হবে। যদি আমার কিছু এক্স্যাক্টলি বলেনি, আদার্স ইনফরমেশন বলেনি, তাহলে আমাকে বুঝতে হবে বৃহতাক্ষ হচ্ছে এক্স অক্ষ, ক্ষুদ্রাক্ষ মানে বৃহতাক্ষ হচ্ছে এক্স অক্ষ বরাবর, ক্ষুদ্রাক্ষ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, তাহলে আমাদের কি করতে পারি, তাহলে আমরা এই ধরনের যদি ম্যাথ থাকে তাহলে তুমি ফার্স্টেই তুমি অবশ্যই উপবৃত্তের সমীকরণটা ধরে নিবা, ঠিক আছে? ঠিক আছে, মনে করি উপবৃত্তের সমীকরণ ধরে নিবা, ঠিক আছে, কত মনে করি উপবৃত্তের সমীকরণ ধরে নিবা হচ্ছে এক্স স্কোয়ার আপন হচ্ছে কত এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এবং 1 নম্বর ইকুয়েশন দিয়ে তুমি বলে দিতে হবে এটা এ ইজ গ্রেটার দেন বি। তুমি ফার্স্টেই কী লিখবা, মনে করি তুমি খাতায় লিখে রাখবা সুন্দরভাবে, মনে করি উপবৃত্তের সমীকরণ হচ্ছে দিস। ওকে, এখন আমরা আসবো হচ্ছে যে একটু চিত্রের সাহায্যে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে আমাদের, ঠিক আছে, যে কি বোঝাচ্ছে ফোকাস থেকে নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব কি, এটা চিত্র আঁকা লাগে, চিত্র না আঁকলে বুঝতে কষ্ট হয় আমাদের। আচ্ছা, চিত্রটা কি হতে পারে, চিত্রটা আমি এখানে আঁকছি। ধরো হচ্ছে এই একটু বাড়িয়ে দিই, এই আর একটু বাড়িয়ে দিই হচ্ছে কত এই। ওকে, আচ্ছা, ধরো আমি যেহেতু সেন্টার 0 0 এখানে, তার মানে এই সেন্টারকে 0 0 রেখে এটাকে আমি এভাবে দিই, এটা হচ্ছে এরকম দিলাম, এরকম দিলাম সেম। তাহলে আমাদের মোটামুটিভাবে হয়েছে, আর একটু এখানে আসবে, ধরলাম হচ্ছে শীর্ষবিন্দুটা যদি এটা হয় তাহলে হচ্ছে এরকমভাবে করলাম, এই আসলো, এটা ধরলাম করলাম, এই আসলো, ঠিক আছে, এটা হলো এ ধরলাম, এটা হচ্ছে এ প্রাইম। ওকে, আর এটা হলো ধরলাম উপকেন্দ্র একটা এস, আর এটা হচ্ছে আর একটা উপকেন্দ্র হচ্ছে কত এস প্রাইম, ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার। তাহলে নিয়ামক রেখা তো অবশ্যই আমাকে আঁকতে হবে এখানে, নিয়ামক রেখা হচ্ছে এই একটা নিয়ামক রেখা এখানে। ওকে, এদিক দিয়ে আর একটা নিয়ামক রেখা আঁকা উচিত, এই যে, ঠিক আছে, সেম ডিস্টেন্স, এরকম যে সেম ডিস্টেন্স থাকবে, আনুমানিক ধরেছি। তো এই হলো আমাদের মোটামুটি, আর এখানে ধরলাম এটা জেড বিন্দুতে ছেদ করেছে, আর এটা হচ্ছে জেড প্রাইম বিন্দুতে ছেদ করেছে। ওকে, আচ্ছা, এখন খেয়াল করে দেখো, বলেছে যে 16 কি আসলে, এখানে 16 বলছে এখানে যে কোনো একটি উপকেন্দ্র তার অনুরূপ, যে ধরলাম এস উপকেন্দ্র তার অনুরূপ নিয়ামক রেখা দূরত্ব, অর্থাৎ এস জেড, এই যে এস জেড এতটুকের দৈর্ঘ্য, এই যে এতটুকের দৈর্ঘ্য দেওয়া আছে কত 60। তাহলে তোমাদের এখানে চিত্র থেকে আমরা কি পাই, দেখো তো, চিত্র হতে আমরা পাই হচ্ছে এস জেড, দেখো এস জেড হচ্ছে কত, এস জেড হচ্ছে 16, দেখো এক্স জেড হচ্ছে 16, রাইট, এক্স জেড হচ্ছে আমার 16, আর উৎকেন্দ্রিকতা কিন্তু দেয়া আছে আমাদের, ঠিক আছে, উৎকেন্দ্রিকতা দেয়া আছে আমাদের কত, এখানে উৎকেন্দ্রিকতা দেয়া আছে 3/5, এটা হচ্ছে 3/5, রাইট, 3/5। তাহলে এটা হচ্ছে এস জেড দেওয়া আছে। এখন এস জেডটাকে কীভাবে আমি ওই ই এর মাধ্যমে আমাকে নিয়ে আসতে হবে, বা কিছু অন্য মাধ্যমে নিয়ে আসতে হবে।
আচ্ছা, উদ্দেশ্য হচ্ছে এর বি এর মান নির্ণয় করা, তাহলে আমাকে এরকম এর বি একটা সম্পর্ক কনস্ট্রাক্ট করতে হবে, মেইন উদ্দেশ্য হচ্ছে সেটা। খেয়াল করে দেখি, এস জেডটাকে আমি কি লিখতে পারি, এস জেডটাকে আমি সি জেড মাইনাস সি এস লিখতে পারি না? এখানে সি জেড মাইনাস সি এস, বলবে যে স্যার এটা কীভাবে লিখলেন? এটা লেখা যায়, প্রথমত এটা লেখা যায় চিত্র থেকে, দ্বিতীয়ত এইভাবে কেন লিখলাম, কারণ আমরা সি জেডের মানও জানি, সি এস এর মানও জানি। একদম আমরা জানি যে সি জেড মানে কত, এখানে সি জেড মানে আমরা জানি না এরকমভাবে, যে সি জেড আমরা অবশ্যইভাবে জানি, মনে আছে কিনা জানি না। সি জেড হচ্ছে একদম থিওরিতে আমরা করেছিলাম, এই জন্য থিওরি পড়তে হয়, থিওরি বুঝতে হয়। থিওরি হচ্ছে কত, এ আপন ই, আর সি এস আমরা লিখেছিলাম হচ্ছে কত, এ। মনে আছে কিনা দেখো তোমরা, ঠিক এক্সাক্টলি। যদি এ বৃহৎ মানে এ যদি গ্রেটার দেন বি হয়, তাহলে আমাদের ফর্মুলা ছিল কিন্তু এইটা, তাহলে এই কারণে আমি এভাবে লিখেছি। আচ্ছা, এখন অনেকে এটা পরম মান দেয়, পরম মান দেয় কিন্তু দরকার নাই পরম মান, কারণ এটা তো বড়ই বোঝা যাচ্ছে, এটা বড় হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, তাহলে উপবৃত্তের জন্য এটা বড়, অলওয়েজ বড়, উপবৃত্তের জন্য এটা অলওয়েজ বড় হয়। তাহলে সি জেড মানে হচ্ছে এ আপন ই, আর সি এস মানে হচ্ছে এ, আর এটা হচ্ছে 16, রাইট? তাহলে এখানে যেটা কি লেখা যাচ্ছে, ঠিক আছে, এটা যেখানে লেখা যাচ্ছে হচ্ছে কত, এ কমন যাচ্ছে নাকি ই, হ্যাঁ এ কমন যাচ্ছে, রাইট? এ কমন যাচ্ছে মানে ই এর মান বসিয়ে দাও, একদম ই এর মান বসিয়ে দিলেও হয়ে যায়, বা এ কমন নিয়ে নাও। এ কমন নিলে 1 আপন ই মাইনাস হচ্ছে ই ইজ ইকুয়াল টু 16। তাহলে হচ্ছে আমাদের এখানে কি আসছে, ই এর মান কত, 3 আপন 5, তাহলে 5 আপন হচ্ছে 3, আর এটা হচ্ছে কত, 3 আপন হচ্ছে 5 না, এটা হচ্ছে 16। তাহলে এখান থেকে এর মান কত আসবে, 3 5 15 এখানে আসবে, ঠিক আছে, এখানে আমাদের 15 আসবে। তারপরে হচ্ছে কি করবে বলো তো, হ্যাঁ 25 থেকে 9 মানে 16 ইজ ইকুয়াল টু কত, 16। তাহলে এ ইজ ইকুয়াল টু কত, 15 আসে, 15 আসে না, 66 চলে গেল, এ ইজ ইকুয়াল টু 15 আসছে, রাইট? এ ইজ ইকুয়াল টু আমাদের 15 আসছে। খুব ইন্টারেস্টিং, খুব ম্যাথটা খুবই মজার ম্যাথ, ঠিক আছে, এর মান 15 আসছে। আচ্ছা, এরপর আমাকে বি এর মান বের করতে হবে, রাইট? বি এর মান কীভাবে বের করবো, খেয়াল করে দেখি তো বি এর মান কী আছে। আর বি এর মান আমাদের একমাত্র উপায় হচ্ছে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, সো এটা ইউজ করে বি এর মান বের করতেই হবে, কিছু করার নেই। তাহলে আমাদের বি এর মানটা কী হওয়া উচিত, বি এর মানটা এরকম হওয়া উচিত, এদিক থেকে বের করি নাকি, এদিক থেকে আমরা বের করি। সেটা হচ্ছে আবার আমরা লিখতে পারি কত, ই ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 1 মাইনাস হচ্ছে কত, বি স্কোয়ার আপন হচ্ছে এ স্কোয়ার, সো ই এর মান কত, 3 আপন 5 হোল স্কোয়ার, 1 মাইনাস হচ্ছে কত, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 না, 15, ঠিক আছে, 15 স্কোয়ার, রাইট, 15 স্কোয়ার, ওকে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 9, এখানে হচ্ছে 25, ঠিক আছে, আর 1 মাইনাস হচ্ছে এখানে কত, বি স্কোয়ার, এটা মানে 15 ইন্টু 15 কত, 225 হওয়া উচিত না, 15 ইন্টু 15 তো অবশ্যই 225 হওয়া উচিত, 5 5 25, 5 আর 10 কত, 5 আর 5 যোগ করলে 10, 10 আর 2 যোগ করলে 2, হাতে ছিল 2, এই জন্য 2, আর 1 আর 1 গুণ করলে হচ্ছে কত, এখানে হচ্ছে 1, এখানে 1 আর গুণ করলে 1, আর হাতে 1 থাকবে, সো 225, ওই যে সংক্ষিপ্ত বুদ্ধিতে গুণের যেটা, ঠিক আছে, ঠিক আছে, অনেক সময় এটা মনে রাখবা তোমাদের, 225ই আসে। সেটা হলো, এবার আমরা এটাকে সরিয়ে নিয়ে আসি, সেটা হচ্ছে বি স্কোয়ার 225 ইজ ইকুয়াল টু 1 মাইনাস হচ্ছে 9 আপন হচ্ছে কত, 25, তাহলে এখানে কত আসে, 25, কত আসে, 25 দিনের মধ্যে 16, রাইট, 16, তাহলে 16 যদি আসে, তাহলে এখানে কি হয়, তাহলে বি স্কোয়ারের মান কি দাঁড়াচ্ছে, 16 আপন হচ্ছে 25 ইন্টু 225, তাহলে এটা যদি হয়, তাহলে খেয়াল করে দেখি তো, যদি আমি বর্গমূল করে দিই, হ্যাঁ যদি বর্গমূল করে দিই, দেখো তো কি আসে, যদি আমি এটা বর্গমূল করে দিই, তাহলে 4 4 16, 5 5 25, আর এখানে হচ্ছে কত আসবে, 15, তাহলে 15, 3 5 15, 3 4 হচ্ছে কত, 12, ঠিক আছে না, এই হচ্ছে আমাদের 12, বি পেয়ে গেছে 12। এবার বলছে বৃহদাঙ্কের দৈর্ঘ্য, এটার জন্য বৃহদাঙ্কের দৈর্ঘ্য হচ্ছে কত, এ আর এ 2a, হ্যাঁ, তাহলে হচ্ছে বৃহদাঙ্ক দৈর্ঘ্য, ওখানে বৃহদাঙ্ক দৈর্ঘ্য বলতে হবে 2a, 2a মানে কত হচ্ছে 2 ইন্টু
15 তার মানে হচ্ছে 30, ঠিক আছে। এই একটা জিনিস বের করতে বলেছে, অর্থাৎ এইটা দেখো বের করতে বলেছে বৃহদাক্ষ দৈর্ঘ্য। আর ক্ষুদ্রাক্ষ দৈর্ঘ্য হচ্ছে কত 2b, সেটা হচ্ছে কত 2 ইন্টু হচ্ছে 12 অর্থাৎ 24, ঠিক আছে না? তাহলে হয়ে গেছে। আর তারপরে বলেছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে কত 2b স্কোয়ার। আপনি জাস্ট মান বসিয়ে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আনসার। তিনটে আনসার বের করতে বলছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কোয়ার বাই এ। এই হলো আমাদের এই টাইপের ম্যাথগুলো যদি আসে তাহলে এই কনসেপ্টটা তোমাদের মেইন কনসেপ্ট হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ এই জিনিসটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে, মনে বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এইরকমভাবে আমাদের এই টাইপের ম্যাথ করা যায়। আচ্ছা, তারপরে অনেক স্টুডেন্ট এই ম্যাথটা আমাদেরকে করতে বলে, সেটা হচ্ছে 9-এর 4 নাম্বারটা, যে কারণে যেহেতু আমরা নাই, তোমরা সামনে নাই, কিছু বলতে পারছো না, সো আমরা বিগত সালের স্টুডেন্টদের মতামত অনুসারেই তোমাদেরকেও আমি এটা শেয়ার করছি, আর ছাড়া কিছু করার নাই আমাদের। তারপরেও তোমাদেরকে কিন্তু বলেছি যে তোমাদের অবশ্যই তোমাদের ওয়েবসাইট আছে কিছু, আমাদের ম্যাথ ডিপার্টমেন্টে তোমরা কোয়েশ্চেন করবা, যদি আমরা মনে করি যে যেটা খুব লজিক্যাল এবং অনেকে চাচ্ছে তাহলে অবশ্যই আমরা এটা করে দিব। ওকে, আচ্ছা দেখো 9-এর 4 নাম্বার আমরা ম্যাথটা করতে পারি, ঠিক আছে। 9-এর 4 নাম্বার ম্যাথটা একটু করলে আমাদের মনে হয় আরেকটু ক্লিয়ার হয়ে যাবে এই টাইপের ম্যাথগুলোতে। কীরকম বলেছে, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুটি স্থানাঙ্ক দেওয়া আছে এবং বলেছে এবং যে কোনো উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের গুণফল 4। এই হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে চিত্রটা আমাদের আঁকা উচিত, এই চিত্রটা দিয়েই হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এই চিত্রটা থাকুক, আপাতত এটা মুছে দিই, এটা আমরা মুছে দিই। ঠিক আছে, এটাও মুছে দিই, লাগবে না। আচ্ছা, এইবার ম্যাথটা দেখি। এখানে ম্যাথ যেটা বলেছে সেটা হচ্ছে একটু হবে না, একটু এদিক দিয়ে হবে, কারণ উপকেন্দ্র যেভাবে বলেছে সেই অনুসারে আমাদের অন্যরকম হওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, করে ফেলতে পারবো আমরা কায়দা করে। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো, একটি উপবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে এস আর এস প্রাইম দেওয়া আছে। ধরলে হচ্ছে এস হচ্ছে এস প্রাইম হচ্ছে এস দেওয়া আছে কত, এখানে এস দেওয়া আছে হচ্ছে ধরলাম 1, -1, সো 1, -1 এবং এস প্রাইম দেওয়া আছে কত 3, -1, এই হচ্ছে দেওয়া আছে ফার্স্টলি। তাহলে দেখো আমি এখান থেকে যদি একটু করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে করা যাবে না, অবশ্যই করা যাবে। এটা সি দিলাম, আর এটা আমি যদি এভাবে করে দেই, এই ঠিক আছে, এই এই দেখে তো বিষয়টা, সেটা হচ্ছে এটা হলো মূল বিন্দু, রাইট, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে ধরলাম আমি কিন্তু মনে করলাম 1, -1 হচ্ছে এইটা, 1, -1 হচ্ছে এইটা, আর একটা হচ্ছে 3, -1 হচ্ছে এইটা, রাইট। ধরলাম জাস্ট 2, মাইনাস হচ্ছে, সি হচ্ছে তার কেন্দ্র। এই হলো আমাদের এই ইনফরমেশনগুলো। এখন আমাদের বলেছে যে কোনো একটি উপকেন্দ্র হতে, হ্যাঁ, বা যে কোনো একটি উপকেন্দ্র হতে শীর্ষবিন্দুদ্বয়ের গুণফল হচ্ছে 4, অর্থাৎ এস এ ইন্টু এস এ প্রাইম ইজ ইকুয়াল টু কত হচ্ছে 4। তাহলে এটা যদি হয় উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এই হলো আমাদের মেইন কোশ্চেন। তাহলে এখান থেকে বোঝা যায় যেহেতু আমাদের মানে যে ইনফরমেশনগুলো, যে উপকেন্দ্র যেটা বলেছে, অর্থাৎ কোটি দেখা গেছে সেম, তার মানে হচ্ছে বৃহদাক্ষ হচ্ছে এক্স অক্ষ সমান্তরাল, অর্থাৎ বৃহদাক্ষ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, ক্ষুদ্র অক্ষ স্বাভাবিকভাবে ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তাহলে সেই হিসাবে খেয়াল করে দেখি, সেই হিসাবে কিন্তু আমাদের অবশ্যই
যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সেন্টারটা বের করতে হবে। সেন্টারটা কেন বের করতে হবে? তাহলে দেখো সেন্টারটা কিন্তু 0 0 না, অরিজিন থেকে কিন্তু শিফট হয়ে আসছে। এই যে এইখানে কিন্তু অরিজিন হচ্ছে এটা শিফট হয়ে আসছে, তার মানে এই ধরনের সাথে সাথে আমাদের কী করতে হবে, এই ধরনের ঘটনা থাকলে সাথে সাথে কেন্দ্র বের করে রাখতে হবে। উপকেন্দ্র যেহেতু দেওয়া আছে, তাহলে যেহেতু উপকেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র যেহেতু উপকেন্দ্র দূরত্বের মধ্যবিন্দু, তাহলে আমাদের সাথে সাথে কী করে ফেলতে হবে, সাথে সাথে আমাদের কেন্দ্রটা বের করে ফেলতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে সি, হচ্ছে 3 + 1/2 আর -1 -1/2, তার মানে হচ্ছে কত আসবে 2, আর এখানে আসবে কত -1। এই হচ্ছে কেন্দ্রটা। আচ্ছা, কেন্দ্র জানি, আবার বৃহদাক্ষ x অক্ষের সমান্তরাল, সাথে সাথে আবার ওই ফর্মুলাটা কি হবে, সাথে সাথে আবার উপকেন্দ্রের সমীকরণটা কত হবে। সুতরাং সমীকরণটি হবে হচ্ছে, দেখো তো, সমীকরণটি কত হবে, দেখো তো, সমীকরণটি হবে হচ্ছে এরকম না, তোমার সমীকরণটি হবে হচ্ছে x - আলফা অর্থাৎ হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত a স্কোয়ার প্লাস y - বিটা, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, হোল স্কোয়ার বাই b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এবং এখানে বলতে হবে a ইজ গ্রেটার দেন b, a ইজ গ্রেটার দেন b। ঠিক আছে না? ঠিক আছে, এইভাবে লেখো, সমীকরণটি এদিকে হবে। সমীকরণটি হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে সমীকরণটি হচ্ছে আমাদের এরকম। আচ্ছা, তাহলে এখন a আর b এর মান বের করতে হবে, এটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। ঠিক আছে, a আর b এর মান আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখি a এর মান কিভাবে বের করব আর b এর মান আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, ইন্টারেস্টিং হয়েছে যেটা, সেটা হচ্ছে আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশনটা কি, এখানে ইনফরমেশনটা হচ্ছে আবার একটা ইনফরমেশন দেওয়া আছে আমাদের, সেটা হচ্ছে SA, দেখো SA ইন্টু SA প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে 4। অর্থাৎ আমি এটা নিয়ে কাজ করেছি, এটা নিয়ে কাজ করলে একই রেজাল্ট। উপকেন্দ্র হতে শীর্ষবিন্দুদ্বয়ের যে দূরত্বের গুণফল হচ্ছে 4, তাহলে এখান থেকে আমাকে কি বের করে রাখতে হবে। দেখো এখানে আমার একটা বিশেষ কাজ করতে হবে। এস এর দূরত্ব কিন্তু আমি জানি না, এ প্রাইমের দূরত্ব জানি না, বাট আমরা এসএ কে কিন্তু এইভাবেও লিখতে পারি। সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, এসএটাকে আমরা সিএ মাইনাস সিএস লিখতে পারি না, সিএস লিখতে পারি না, আশা করি লিখতে পারি কিন্তু। ঠিক আছে না, বিষয়টা একটু যদি লক্ষ্য করি আমরা, অবশ্যই কিন্তু আমরা এটা লিখতে পারি, রাইট? ঠিক আছে, আমার উদ্দেশ্য হচ্ছে কিন্তু এইটার মান যদি জানতে পারলে হয়ে গেল, কারণ এটার মান হচ্ছে এ, এটার মানই কিন্তু এ, এটার মানই কিন্তু এ এখানে। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের বুঝতে হবে যে এখানে আমাকে বুঝতে হবে সিএ কিন্তু, আর সিএ প্রাইম কিন্তু আমার কে, এখানে একটু লিখে রাখি, এখানে হচ্ছে সিএ আর হচ্ছে সিএ প্রাইম হচ্ছে আমার কিন্তু এ, কিন্তু এখানে বুঝতে হবে আমাদের। আচ্ছা, তাহলে এ সিএ সিএস লিখছি আমরা, ওকে, ইন্টু ইন্টু এস এ প্রাইম কি, এস এ প্রাইম, এস এ প্রাইম মানে হচ্ছে সিএ, এই যে একই রকমভাবে সিএ মাইনাস সি এস, এই যে সিএস, খেয়াল করে দেখি সিএস এভাবে লেখা যায়, এই যে সিএস, সি এ প্রাইম হবে, সরি সি এ প্রাইম ইজ ইকুয়াল টু সিএস। তাহলে এবার খেয়াল করে দেখি সিএ মানে কত এ, সিএস সিএস এর মতো থাকলো। ঠিক আছে, সিএস সিএস এর মতো থাকলো। তারপরে হচ্ছে আমরা কি বলতে পারি, দেখো তো, আর এটা হচ্ছে কত, এটা হলো এ, এই যে এখানে দূরত্ব, এই দূরত্ব থেকে এ মাইনাস হচ্ছে কত সিএস ইজ ইকুয়াল টু 4। তাহলে খেয়াল করে দেখো এই স্কোয়ার, এখানে দেখো 1 মিনিট, এখানে মনে হয় সিএস সি এ প্রাইম, তার মানে প্লাস হবে, এটা প্লাস হওয়া উচিত, প্লাস হওয়া উচিত না, এটা প্লাস না হলে হচ্ছে না, কারণ খেয়াল করে দেখো সি এ প্রাইম মাইনাস তাহলে কেমন হয়, এটা মানে হচ্ছে যেটা এস এ, যেটা মানে তোমার যেটা বলছে এস এ, এস এ, এস এ প্রাইম, যেটা এস এ প্রাইম দিয়েছিলাম প্রাইম ঠিকই। ঠিক আছে, এস এ প্রাইম, এস এ প্রাইম মানে হচ্ছে সিএস প্লাস
সি এ প্রাইম, এই যে সি এ প্লাস সি এস প্লাস সি এ প্রাইম, হ্যাঁ ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পরে এ স্কোয়ার মাইনাস হচ্ছে কত সি এস হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসছে 4। তাহলে আমি যদি সি এস এর দৈর্ঘ্যটা জানতে পারি তাহলে কিন্তু এর মান বের করে ফেলতে পারছি না। দেখো সি এস খুঁজতে হবে, সি এসটা কীভাবে খেয়াল করে দেখি তো। সি এসটা এখানে দেখি তো কী আসছে, সি এস হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব না, সি আর এস এর মধ্যবর্তী দূরত্ব না, সি বের করে ফেলেছে কত এখানে কত 2,-1। 2,-1 হলে এখানে কত এই যে সি এর মান, এই যে সি এর মান এটা অর্থাৎ দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে হচ্ছে আমাদের কত 2-1 হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 0 চলে আসছে, তাহলে এখানে আসছে হচ্ছে কত 1। তাহলে এখানে আমরা বসিয়ে দিই এ স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4, সো এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। এই হচ্ছে আমাদের এর মান স্কোয়ার মান পেয়ে গিয়েছি। এটাই হচ্ছে আমার খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট ছিল যে এইভাবে এই ধরনের ম্যাথগুলো আমাদের করতে হবে, এরকমভাবে চিত্র এঁকে আমাদের না করলে কিচ্ছু করার নাই, চিত্র আঁকতেই হবে আমাদেরকে। ওকে, আচ্ছা তাহলে এ স্কোয়ার পেয়ে গেছে, এখন বুঝতে হবে বি স্কোয়ার কত। ঠিক আছে, বি স্কোয়ার কত, এবার বি স্কোয়ারের জন্য আবারও খুঁজতে হবে যে একটা উৎকেন্দ্রিকতা কত, বা আমাদের উৎকেন্দ্রিকতা দেওয়া বা উৎকেন্দ্রিকতা একটা দেওয়া আছে কি না। উৎকেন্দ্রিকতা কিন্তু এখানে দেওয়া নাই, সো উৎকেন্দ্রিকতা বের করে নিয়ে আসতে হবে। আদার্স কিছু বিন্দু দেওয়া নাই, তার মানে আমাদের ওইভাবেই করতে হবে। তার মানে আর যেটা আমি আগেও বলেছি তোমাদেরকে, যখন দুইটা উপকেন্দ্র তোমাদের দেওয়া থাকবে, অবশ্যই দুটো উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব একটু থিঙ্ক করতে হবে তোমাদের। তাহলে দুটো উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত, দুটো উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আমরা জানি কত 2AE ইজ ইকুয়াল টু কত হবে 2AE ইজ ইকুয়াল টু হচ্ছে এস প্রাইম নাকি। তাহলে 2AE তাহলে যেটা করতে হবে কি 3 মাইনাস হচ্ছে 1 হোল স্কোয়ার প্লাস মাইনাস 1 প্লাস 1 হোল স্কোয়ার, তার মানে 2AE ইজ ইকুয়াল টু কত 2, 2 দুগুণে 4 আমার 2 আসে না, তাহলে হচ্ছে তোমার এখানে কত আসবে 2 হলো AE ইজ ইকুয়াল টু 1, তাহলে হচ্ছে আমার ই কত হবে ই হচ্ছে 1 হচ্ছে কত ই হচ্ছে 1/a, বাট এ কত, এ হচ্ছে আমার দেখো তো এ হচ্ছে কত, এ হচ্ছে আমার √5। তাহলে এখানে আমাদের মান হচ্ছে এর মান হচ্ছে 1/√5। এই যে উৎকেন্দ্রিকতার মান পেয়ে গিয়েছি, উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 1/√5। এই হলো আমাদের পেয়ে গিয়েছে। সো আমাদের কিন্তু এখানে একটু বুঝতে হবে আমাদের কেন্দ্রটা তো মূলবিন্দু নয়, তো আমি ওইভাবে নিতে পারি না যে এটা 3 দূরত্ব। ঠিক আছে, এটা বরঞ্চ এই দূরত্ব থেকে এই দূরত্ব বাদ দিতে হবে, অর্থাৎ 3 একক দূরত্ব থেকে 1 একক বাদ দিলেই কিন্তু এই 2 একক দূরত্বটা থাকে। সো এটার মধ্যে মাথায় রাখতে হবে। আমি কিন্তু বুঝতে পারিনি যেটা এখানে মূলবিন্দু এইখানে, আমি ভাবছি এইখানে। ঠিক আছে, সিটা ভাবছি যে মূলবিন্দু। যাক ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত আশা করি সব বুঝতে পেরেছি। আচ্ছা এখন আমাদের ই জানতে পেরেছি, সো আমরা বিও জানতে পারবো। তাহলে বি কীভাবে জানবো, দেখো তো বি জানার উপায় হচ্ছে কীরকমভাবে, এখন দেখি আমাদের এই যে এখান থেকে জানা যায় যে এইখানে কত আছে, এখানে মুছে দিই, এটা আমাদের লাগছে না। ঠিক আছে, দেখো সেটা হচ্ছে কত ই হচ্ছে কত, ই হলো পেলাম হচ্ছে 1 আমরা ই জানি কি, ই জানি হচ্ছে √1 মাইনাস হচ্ছে বি স্কোয়ার আপন হচ্ছে এ স্কোয়ার। তাহলে এটাকে আমি একটু বর্গ করে দিই, বর্গ করে দিলে হচ্ছে কত আসে 1/√5 হোল স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার আর হচ্ছে 5 নাকি, এই যে স্কোয়ার হচ্ছে 5। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে বি স্কোয়ার আপন 5 1 মাইনাস হচ্ছে 1/5, তার মানে হচ্ছে 4 হচ্ছে কত 5। তাহলে 5 চলে গেল, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। সো এই যে পেয়ে গিয়েছি, তার এ স্কোয়ার মান এটা আর বি স্কোয়ারের মান হচ্ছে 4। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারের মান আমরা যদি বসিয়ে দিই, আমরা যদি এই যে মেন সমীকরণে বসিয়ে দিই নাকি, ঠিক আছে না, তাহলে আমরা যদি মেইন সমীকরণটা কত ছিল, মেইন সমীকরণটা মনে হয় ছিল 1 নাম্বার। তো 1 নাম্বার ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে x - 2 ছিল মনে হয় না, এই যে এখানে 2 ছিল, হোল স্কোয়ার আপন হচ্ছে কত a স্কোয়ার, a স্কোয়ার মানে কত, a স্কোয়ার মানে 5 প্লাস y মাইনাস বিটা মানে 1, এই যে মাইনাস মাইনাস প্লাস হয়ে গিয়েছিল 1, বি স্কোয়ার মানে হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 1। এই হচ্ছে আমাদের আনসারটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি আনসার।
তাহলে এইটাই আমি বলতে চাচ্ছি এইরকম স্টাইলে, ঠিক আছে? চিত্রটা একটু ভালো করে বুঝতে হবে। আমি আবারও বলছি চিত্র কিন্তু এখানে কিন্তু কেন্দ্র থেকে সরে আসছে, সো এটা একটু মাথায় রাখবে তোমাদের, ওকে? তাহলে এই হলো আমাদের 6.2 এর মোটামুটি প্রায় ম্যাথ শেষ হয়ে করেছি আমরা। এইটা 6-এর যে তোমার 9-এর যে বাকি ম্যাথগুলো আছে, এটা অবশ্যই 9-এর কত 4 নাম্বার ম্যাথ, ঠিক আছে? 9-এর 4 নাম্বার ম্যাথ, সেটা অবশ্যই তোমরা পারবে। এগুলো 9-এর বাকি সব ম্যাথগুলো তোমরা পারবে, ওকে? তারপরেও অনেকে 3 নাম্বার ম্যাথ কিন্তু আমি করাই নেই। 3 নাম্বার ম্যাথ যেহেতু আমাদের 1-এর মতোই 11-র মতোই ছিল, 11-12-র মতোই ছিল, অনেকেই আবার 3 নাম্বারটাও একটু বলতে চায় যে স্যার 3 নাম্বারটা একটু দেখিয়ে দেন। হ্যাঁ, 3 নাম্বার ম্যাথ বিষয়টা কোনো একদম সহজ ম্যাথ, এটা তোমরা পারতা। তারপরে আমি বলি অনেকে চায়, সেটা হচ্ছে বলেছে 3-এর 1 নাম্বারটা দেখো। 3-এর 1 নাম্বারটা কী বলেছে? একটা পড়লে হবে। পি এর মান কত হলে একটা উপবৃত্ত দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার 4 কত এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 80 বলেছে যে পি এর মান কত হলে এই উপবৃত্তটি তোমার কত হবে? এই উপবৃত্তটি তোমার এক বিন্দু দিয়ে যায়, অর্থাৎ 0, +-4 বিন্দু দিয়ে যায়। দেখো বলেছে পি এর মান কত হলে উপবৃত্তটি 0, +-4 বিন্দু দিয়ে যায় এবং অতঃপর তার উৎকেন্দ্রিকতা না, ওই যে বলেছে উপকেন্দ্রদের স্থানাঙ্ক ও অক্ষদের দৈর্ঘ্য নির্ণয় করো, ওইগুলো পারবে তোমরা। উপবৃত্তদের স্থানাঙ্ক মানে উপবৃত্তটা জানতে পারলেই কিন্তু সব হয়ে যাচ্ছে, সমীকরণটা জানতে পারলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো পি এর মান জানবে একদম ইজি, যেহেতু এই উপবৃত্তটি এই বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দুটা স্যাটিসফাই করবে, অর্থাৎ এক্সের পরিবর্তে 0 বসাবো, ওয়াইয়ের পরিবর্তে +-4 বসাবো, বা একটা বিন্দু বসালে হয়ে যাচ্ছে, কোনো বিষয় না। স্যাটিসফাই করলে অবশ্যই পি এর একটা মান পাবো, ঠিক আছে? পি এর একটা মান পাবো আমরা, ঠিক আছে না? বিষয়টা 0 হয়ে যাবে, ওয়াই স্কোয়ার 16, তার মানে হচ্ছে এখানে পি এর মান 5 আসবে, ঠিক আছে? এখানে পি এর মান কি আসবে? 5 আসবে। তাহলে পি এর মান যদি বসিয়ে দিই 4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 80, ঠিক আছে? ঠিক আছে, 80। তাহলে 80 যদি হয়, এবারে এটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিয়ে এর মান বের করবো, বি এর মান বের করবো, তারপরে যে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বা ফোকাস দৈর্ঘ্য, এগুলো সবই আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে মোটামুটিভাবে আমাদের উপবৃত্তের সব কিছু করা হয়ে গেছে, অনেকটা মানে প্রায় শেষ করে দিয়েছে তোমাদের। তারপর কিছু যদি বাকি থাকতে পারে অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে, হ্যাঁ? যদি কিছু তোমাদের প্রবলেম হয়, আমরা দেখবো যে চেষ্টা করব আমরা, আমাদের যদি মানে সময় থাকে, আমরা অবশ্যই তোমাদেরকে এটা হেল্প করব। তোমাদের সমস্যাগুলো আমাদের ইমেইলে জানাবা ম্যাথের, হ্যাঁ? তাহলে আমরা যদি মনে করি যে না এটা তোমাদের জানানো দরকার, অনেকে চাচ্ছে, তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে এটা করিয়ে দিব, ঠিক আছে? আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবে, হ্যাঁ? উপবৃত্তগুলো আমরা যা যা করিয়েছি, হ্যাঁ, বিন্দুমাত্র তোমাদের কিছুটা হেল্প হয়েছে বলে আমি আশা করি। আমার এগুলো কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু আর করানো হবে না, ওকে? তোমরা একটু এখনই সুন্দরভাবে এই ম্যাথগুলো বাসায় ঠিকমতো করে ফেলো এবং তোমরা সুস্থ থেকো, ওকে? সুস্থ থাকতে হবে, সুস্থ না থাকলে কিন্তু অবশ্যই তোমরা ম্যাথ করতে পারবে না। তো যাই হোক, তাহলে আমরা আশা করি আজকে এই উপবৃত্তটা সমাপ্ত ঘোষণা করতে পারি। আগামী ক্লাসে আমরা অধিবৃত্ত নিয়ে আলোচনা করব, অধিবৃত্ত ক্লাস শুরু করব। এবং আগে বলি নেই, অধিবৃত্তটা কিন্তু আমাদের উপবৃত্তের মতোই, অনেক ফর্মুলাগুলো সেম, ওকে? শুধু একটু থিওরিটা একটু চেঞ্জ হবে, থিওরিটা আমরা বেশি জোর দিব, পরবর্তী ম্যাথগুলো তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।